আমাদের এই দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য টাকা পয়সার গুরুত্ব অপরিসীম, কিন্তু কখনো কোনো সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে সেটা নয়। আমরা অনেক সময় টাকা পয়সার বিবেচনা করে কিন্তু অনেক সম্পর্ককে ছোট করে দেখি, আর এটা আমাদের কখনোই করা উচিত নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি সকালে নাস্তা থেকেই শুরু করেছি। গতকালকে বাহিরের কিছু খাবার অর্ডার করা ছিল, তো সব খাবারগুলো কমপ্লিট হয়নি, তো কিছু খাবার আছে। ভাবছি সকালের জন্য বাড়তি আর কোনো খাবার তৈরি করতে যাব না, এটা দিয়েই ভালোভাবেই চলে যাবে। তো সকালে নাস্তা শেষ করে আরও কিছু টুকিটাকি কাজকর্ম ছিল রান্নাঘরে, ওগুলো সেরে নিয়েছি। সব কিছু তো আর প্রতিদিনের মতন শেয়ার করা সম্ভব না, আর প্রতিদিনের কাজকর্ম আপনাদের দেখতে দেখতেও বিরক্ত লাগে। তো নাস্তা শেষ করে যে যার কাজে চলে গেছে, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছি নিজেকে একটু ভালো রাখার জন্য, নিজের বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য, ভালো একটা পরিবেশে বাঁচার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমাজে কিছু মানুষ আছে যারা টাকা পয়সা, অর্থবিত্ত এগুলোকে এতটাই বেশি প্রাধান্য দেয় যে সম্পর্ক নষ্ট করতে তাদের 2 মিনিটও সময় লাগে না। আমরা এমন অনেকেই আছি, দেখবেন টাকা পয়সা নিয়ে এতটাই অহংকার করি যে আমাদের চারপাশে আত্মীয় স্বজন তারা যদি কেউ একটু বিপাকে থাকে তাদেরকে কিন্তু গুরুত্ব দিই না। কিছু কিছু সময় সম্পর্কগুলো ছিন্ন করে ফেলি শুধুমাত্র এই টাকা পয়সা, অর্থবিত্তের কারণেই। এখানে ছোট ছেলের জন্য কয়েকটা কাপড় ছিল, তো কাপড়গুলোকে আমি এখন এই বেলাতেই ধুয়ে দিচ্ছি, কারণ দেখা যায় বারান্দায় এখন রোদ থাকবে, বিকেলবেলা আর রোদ থাকবে না। তো বিকেলবেলা খালা যখন কাপড় চোপড় পরিষ্কার করে তখন কিন্তু রোদের কোনো ছোঁয়াই থাকে না, ওগুলো শুকাতে শুকাতে কিন্তু পরের দিন লেগে যায়। তো বাচ্চাদের কিন্তু জামা কাপড় অনেক বেশি লাগে, দেখা যায় আপনি এই একটা পরালেন তো 5 মিনিট পরে সেগুলো কিন্তু ময়লা করে ফেলে। তো এই জন্য এই কাজটা আমি ম্যাক্সিমাম সময় সকালে করি, মানে ওর যে ছোটোখাটো যে জামা কাপড়গুলো থাকে ওগুলো আমি সকালবেলাতে ধুয়ে রোদে দিয়ে দিই, আর বাকি যেগুলো থাকে ভারী কাপড় ওগুলো আমি খালার জন্যই রেখে দিই। আমি যখন আমার এই সংসারটা শুরু করি একদম কিন্তু শূন্য হাতেই শুরু করি। তাইফের বাবা বাহির থেকে আসার পরে 3-4 মাসের মতো বাড়িতে ছিল। তারপর যখন ঢাকা চলে আসে তখন কিন্তু আমাকেও পরবর্তী একটা সময় নিয়ে আসে। কখনো চিন্তাই করি নাই যে সব কিছু ছেড়ে তারপর এভাবে ঢাকা একা থাকতে হবে, বাসা নিয়ে থাকতে হবে, ঢাকাতে আমি এভাবে আলাদা থাকবো। এই চিন্তাধারা কিন্তু আমার মধ্যে কখনোই ছিল না। আসলে পরিস্থিতিতে পড়লে মানুষ কখন যে কী করে সেটা নিজেও কিন্তু জানে না। প্রথম প্রথম যখন বাসায় নিয়ে থাকা শুরু করি তখনকার দিনগুলো ভালোই কাটছিল। এখন প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, প্রত্যেকটা দিন যাচ্ছে, আর মনে হচ্ছে একটা বন্দি জীবনযাপন পার করছি। বাচ্চারা যেমন ভালো থাকছে না, সেই সাথে আমিও একটা কথা বলার মতন মানুষ খুঁজে পাই না। আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা দেখবেন কি সারাদিন কিন্তু কাজকর্মের মধ্যে থাকে, তারপরেও কিন্তু আশেপাশে অনেক মানুষ থাকে যাদের সাথে অনেক ধরনের কথা বলা যায়। কথা বলতে বলতে কিন্তু আপনার দিনটাও চলে যায়, সময় চলে যায়। এই দেখেন আমার শোকেজের মধ্যে কি করছে, কেলে দিয়ে এত ধরনের খেলনা বানিয়ে সাজিয়ে রাখছে যে আমি এখন এগুলো যে কোথায় রাখবো। মেহমান যাবার পরে কিছু থালাবাটি আছে, ওগুলোকে তোলা হয়নি, তো এগুলোকে এখন তুলে রাখবো। কিন্তু এখন যদি আমি এগুলোকে এখান থেকে সরিয়ে ফেলি দেখা যায় ওরা 2 ভাই মন খারাপ করবে বা কান্নাকাটি করবে, তো এই জন্য আর সরাতে যাইনি, এর মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করছি। বাসায় যখন আমাদের মেহমান আসে তখন কিন্তু আমরা সবাই খুশি হই, কিন্তু মেহমান চলে যাবার পরে অনেকগুলো কাজ কিন্তু জমা হয়ে যায়, ওগুলো করতে করতে অনেকটা সময় লাগে। আমি আসলে আমার কাজ তেমন একটা জমিয়ে রাখি না, যখন এটা তখন করার চেষ্টা করি, কিন্তু যেহেতু শরীর ভালো না আর সেই সাথে 2 ছেলেও অসুস্থ, এই জন্য কোনো কাজে তেমন একটা মন দিচ্ছি না। আর যেহেতু আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকতে হয় এই জন্য কিন্তু একটু করার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার এখন এই বাসাবাড়িতে থাকার ইচ্ছেটাই মরে গেছে। আমার একদমই ভালো লাগে না আমি এই বাসার মধ্যে যে বন্দি হয়ে আছি। আমার গ্রামটাই অনেক বেশি ভালো লাগে, কিন্তু পরিস্থিতিতে পড়ে ঢাকাতে আসতে হয়েছে।
আমার কিন্তু গ্রামের বাড়ি যে শ্বশুর বাড়িতে আমার সব কিছু আছে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমাকে ওখান থেকে চলে আসতে হয়েছে শুধুমাত্র একটা কারণে। তো সেটা হচ্ছে দেখা যায় যে আমাদের ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল খুব বেশি। তো ওর জন্য আমাদের লম্বা একটা সময় নিতে হয়েছিল। তো ওই ডাক্তার দেখানোর কারণেই কিন্তু আমাদের ঢাকা আসা, আর এখানেই সেজন্যই আমাদের বাসা নিয়ে থাকা। তো এখন দেখা যায় ধীরে ধীরে সংসারটা কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে এখন যাওয়া হচ্ছে না। আর সেই সাথে রিয়ানের পড়াশোনার কথা চিন্তা করেও এখন আমরা এখানেই থেকে যাচ্ছি। টেবিলের উপরে যে গ্লাসের এই স্ট্যান্ডটা, এটার উপরে যে রাবার দেওয়া আছে, আমার ছোট ছেলেটা দৈনিক যে কতবার এই রাবারগুলো খুলে নিয়ে যায় আর আমি কতবার যে এগুলোকে সেট করি তার হিসেবও নেই। ও এত কিছু রেখে খেলনা বলতে এটাই পেয়েছে, এটা নিয়েই ও মজা পায়। মাঝে মাঝে দেখা যায় যেগুলো কেউ লুকিয়ে রাখে যাতে আমি না পাই। তো যাই হোক, ছোট মানুষ যেটা দিয়ে শান্তি পায় সেটা দিয়েই খেলতে বসে। তো এখানে হচ্ছে কিছু নুডলস আছে, তো প্যাকেটটা হচ্ছে অলসতামির কারণে খুলে খুলে রান্না করতে নিয়ে গেছি। কখনো খুলে যে সেট করে রাখবো এক জায়গায় গুছিয়ে, আসলে সেই রকমের মনে হয় যে শরীরে আর জোর পাচ্ছি না। আসলে দেখা যায় যে একদিন দুদিন জ্বর থাকে ঠিক আছে, কিন্তু 2-3 দিন জ্বর থাকার পরে যদি আবার কিছুদিন পর আসে এভাবে, কিন্তু জ্বর আসতে আসতে একটা মানুষকে দুমড়িয়ে মুচড়িয়ে রেখে যায়। সেই সাথে যদি বাচ্চাদের সমস্যা থাকে তাহলে তো আর কথাই নেই। তো ঘরের অধিকাংশ কাজ ছোটোখাটো যা ছিল সব কিছু সেরে তারপর চলে এসেছি রান্না করতে। তো চুলার অবস্থা কি বলবো, প্রতিদিনের মতন সেম অবস্থা। তো কিছু করার নেই, বসে থাকলে তো আর চলবে না, পেট যেহেতু আছে খাবার তো রেডি করতেই হবে। তো এখানে হচ্ছে মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, আজকে মাছ দিয়ে মাটির আলু রান্না করব। আমি কিন্তু অনেক মানুষের মধ্যে বড় হয়েছি, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বাড়িতে অনেকগুলো ঘর। নেক্সট টাইম যখন গ্রামের বাড়িতে যাব অবশ্যই বাড়িটা শেয়ার করব আপনাদের সাথে। তো অতগুলো মানুষের মধ্য থেকে এসে আমি যে মানে কিভাবে বাসা বাড়িতে একা থাকছি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার এই বাসা বাড়িতে একা একদমই ভালো লাগে না, মনে হয় যে দম বন্ধ হয়ে যায়। তো তারপরেও পরিস্থিতির শিকার হয়ে থাকছি আর কি। তো সব আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখেই থাকতে হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি আসে, বা আমার বাড়ি থেকে আমার ভাইরা ছাড়া কিন্তু আমার মা বাবা তেমন একটা আমার বাসায় আসে না। তো তারা আসলেও কিন্তু অল্প ক্ষণিকের জন্য কয়েকদিন থাকে চলে যায়। কিন্তু যখন আসে তখন কিন্তু ভালোই লাগে, চলে যাবার সময় কিন্তু খারাপ লাগে। তো তাইফের বাবা হচ্ছে আগামীকালকে আমার শ্বশুর শাশুড়ি দুজনকে আনতে যাবে, যেহেতু এখন ঠান্ডার সিজন। তো এই ঠান্ডার সময় তারা মুরব্বীরা বাড়িতে অনেক কষ্ট পাচ্ছে। আমাদের শহরে কিন্তু শীত অনেকটাই কম পড়ে, গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়ে, যার অর্ধেকও আমাদের শহরে পড়ে না। তো এই জন্যই আর কি তাদেরকে নিয়ে আসা হচ্ছে, যেহেতু ঠান্ডায় তারা কষ্ট পাচ্ছে এই জন্য। আজকে যখন এই রান্নাটা করছিলাম একদম ভয়ে ভয়ে রান্না করছিলাম, কারণ এই মাটির আলু দিয়ে আমি মাছ কখনো রান্না করিনি। এই মাটির আলুটা আমি চিংড়ি মাছ দিয়ে আলাদা করে রান্না করে খেয়েছি, কিন্তু কখনো এভাবে মাছ দিয়ে রান্না কেমন হবে না হবে সেই ভেবে ভেবে রান্না করছিলাম। তবে আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। তো এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না কিন্তু এটুকুই শেয়ার করছি, কারণ অনেক রান্নাবান্না শেয়ার করতে গেলে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন হয়, এই জন্য আমি আর রান্নাবান্না অতিরিক্ত শেয়ার করতে চাই না। আর ব্লগিং চ্যানেলে যে রান্না দেখাতেই হবে করতেই হবে এমন কিন্তু কোথাও লেখা নেই যে ব্লগিং চ্যানেলে আপনি রান্না দেখান। তো তারপরেও দৈনন্দিন যা কাজকর্ম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না শেষ করে হচ্ছে এখানে ওরা দুই ভাই যেহেতু অসুস্থ, তো রান্না যা করেছি ওরা খাবে কি না সেটা আসলে আমি ঠিক বলতে পারবো না, কারণ সকাল থেকে ওদের অবস্থা খুবই খারাপ, খাওয়া দাওয়া একদমই করতে চায় না। যেমন কাশি সেই সাথে জ্বর ঠান্ডা সবই আছে। তো দুইও ভাই এখন আর দুষ্টমিও করে না, শুয়ে বসেই থাকে। তো ভাবছি যেহেতু ওদের এই সমস্যা, ওরা হয়তো বা ভাত খেতে চাইবে না। তো এই জন্য আমি একটু গুড় দিয়ে আর পোলাও চাল দিয়ে একটু হালকা করে পায়েস রান্না করে রাখবো, যদি এ দিয়ে ওদের বেলাটা পার করা যায় আর কি।
আর খাবে কি না আদৌ তা আমি বলতে পারি না, কারণ জিজ্ঞেস করেছিলাম, তারা বলতেছে যে আমরা কিছুই খাবো না। ছোটটা তো সারাদিনই বলে আমি খাবো না, তুমি খাও, আমি খাবো না, এরকম করে। আর বড় ছেলেটা, তাকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে যে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, আমার শুধু মাথা ব্যথা করে। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, কারণ বাসায় 3জন মানুষ থাকি, সবাই যদি অসুস্থ থাকি তাহলে আমাদের সেবা যত্নটা কে করবে? আমরা মেয়েরা যে এই সংসারে দৈনন্দিন কাজ করছি, আমাদের না আছে কোনো ছুটি আর না আছে এখানে কোনো স্যালারি। তো সেই বিনা বেতনের চাকরির ভিতরে আবার একটা বিনা বেতনের চাকরি নিয়ে নিয়েছি, ইউটিউবে কাজ করা। এখানে পরিশ্রম দিয়ে যাচ্ছি সবাই, জানি না কে কবে এখান থেকে সফলতা পাবো, তবে সফলতা পাবার আশায় কিন্তু সবাই পরিশ্রম করে যাচ্ছি। ইউটিউব এমন একটা জায়গা, এখানে আপনি আপনার কোনো সমস্যার কথাও শেয়ার করতে পারবেন না। ইউটিউব শুধু আপনার পরিশ্রমটাই দেখবে, যে যত বেশি পরিশ্রম করতে পারবেন তার জন্য ইউটিউবটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমার গুড়ের পায়েসটা রান্না হয়ে গেছে। এখন উপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখলে দেখা যায় যে ওরা খেতে চাইবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।